এটা আসলে বলবো যে ভালোবাসা থেকেই আসা। কারণ হলো যে এই প্রফেশনটা আমরা যখন ছোট ছিলাম তখন তো এই প্রফেশনটা ছিলই না অলমোস্ট বলতে গেলে। আমাদের এখানে তখন ১টা ২টা বিউটি পার্লার ছিল। তা সেটা ছিল চাইনিজদের। তো সেই জন্যই যে খুব কিছু একটা দেখে কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি এটা বলবো না। ওরকম দেখার মতো ছিল না কেউ। তো আমার যেটা মনে আছে যে আমি একদম যখন আমি 6-7 পড়ি তখন আমি ২-১ বার বিউটি পার্লারে গিয়েছি আমার বোনদের সাথে। তো তখন ওইটাই দেখা বিউটি পার্লার। আর বাট গিয়ে ভালো লেগেছে ওদের সাউন্ড, স্মেল, ওদের চুল কাটার শব্দ, তারপরে ওদের কাজগুলো সব কিছুই খুব ভালো লাগতো আর কি। তো আমার বিউটি স্যালনে আমার কোনো কাজ ছিল না, কিন্তু আমি ওর সাথে কয়েকবার গিয়েছি। তো ওইটাই আমার মনে হয় যে তখন থেকেই মাথায় ঢুকেছিল একটু ভালোবাসা। আমি এরপরে যখন আমার এইচএসসি পরীক্ষার পর আমি ৩ মাস সময় থাকে, আমাদের বাংলাদেশি একজন তখন ওনার পার্লার ছিল, জেরিন আসগার। আমি তখন ওই একটাই বাঙালি কারো পার্লার ছিল। তো আমি ওনার কাছে একটা কোর্স করেছিলাম, যদিও বাসা থেকে একেবারেই অ্যালাউ করতেই চাইনি যে এটা 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 কেন করব, কেন শিখব। তো তখন আমার মানে কখনো প্রফেশন হিসাবে নেব সেই চিন্তা করে শেখা না। আমি তখন ভালো লাগা থেকেই মনে হয়েছিল এটা শিখি। তো তখন একটা কোর্স করেছিলাম আপার ওখানে। তো তারপরে আবার এটা ওখানেই শেষ। ওইটা নিয়ে তো তখন আর কাজ হয়নি। শুধু কাজটা জেনেছিলাম টুকটাক আমার জন্য অথবা আশপাশে কারোর জন্য হেল্প করা, এই পর্যন্ত। এরপর তো আমার কাজ শুরু হয় অ্যাকচুয়ালি আমার বিয়ের পরে। আমি প্রফেশনালি শুরু করি আমার গ্র্যাজুয়েশনের পরে। আমি বিয়ে করে ফেলি। তো তখন আমার শ্বশুরবাড়ি থেকে আপত্তি ছিল না তাদের কারো। এটা 87-এর দিকে। তখনও একদম খুব যে একেবারে প্রফেশনালি শুরু করেছি সেটা না, খুব ছোট করেই শুরু করা। বাট আমি শুরু করাটা ছোট হলেও আমি ওইটা শুরু করার আগে আবার ইন্ডিয়াতে একটা কোর্স করি, একটা বেশ লম্বা একটা কোর্স করি। সেখানে জাস্ট ধারণা নেয়ার জন্য যে পার্লার কেমন হয়, কি হয়, কিভাবে চালাতে হয়, এই সব কিছুর উপরে ধারণাটা নেয়ার জন্যই আমি ওখানে একটা কোর্স করে তারপরে এসে আমার কাজ শুরু করেছিলাম। ওইটা গ্ল্যামার ছিল, গ্ল্যামারটাই প্রথম ছিল। আর তখন ওই ছোট একটা 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 রুমের মধ্যেই ছোট একটা স্পেসে, কিন্তু সেটাও আমি একদম আর্কিটেক্টকে দিয়ে সুন্দর করে প্রফেশনাল সেলন যেরকম হয় সেরকম করে ডিজাইন করে সাজিয়েই শুরু করেছিলাম। 4 বছর গ্ল্যামার ছিল। তারপর ফারজানা শাকিল আর আমরা দুজন ফ্রেন্ড। তো ফারজানা শাকিল তখন সেলন বিজনেসের সাথে ছিলেন না, বাট উনি চাইতেন, উনি সবসময় বলতেন যে চলো আমরা একসাথে কিছু করি। ওইভাবেই শুরুটা করা। তারপর আমরা দুজন মিলে পার্সোনা শুরু করলাম। তারপর তো পার্সোনা ছোট একটা জায়গায়, প্রথম 1700 স্কোয়ার ফিটের একটা জায়গায় আমরা 9-10 জন আমাদের হেল্পিং হ্যান্ডস নিয়ে কাজটা শুরু করি। তো ওই ছোট জায়গায় আমাদের 2 বছর 2 বছর পর যখন আমাদের ক্লায়েন্ট আরও বাড়ছিল, তখন তখন ফারজানা শাকিল উনি চাইলেন উনি আলাদা করে স্যালন করবেন। তারপর উনি ওনার মতো কাজ শুরু করলেন। আমি তখন আরেকটু বড় স্পেসে পার্সোনাকে আবার নতুন করে গুছালাম। আর তারপর তো চলতে থাকলাম। এরপরে ওই রোড নাম্বার 27 ধানমন্ডি, ওখানেই আমি আরেকটা অনেক বড় স্পেসই বলতে হবে, যে 11,000 স্কোয়ার ফিটের 2টা ফ্লোর নিয়েছিলাম। আমার ভেতরে একটু কনফিডেন্স ছিল যে ক্লায়েন্ট হবে আমার, কারণ এর আগে যত ক্লায়েন্ট আমরা হ্যান্ডেল করেছি আমার মনে হয়েছে যে তারা পছন্দ করেন কাজটা, এবং যারাই একবার আসেন তারা কন্টিনিউ করেন,
সেই থেকেই একটু আত্মবিশ্বাসটা বেড়ে গিয়েছিল। তো সেটা যখন আমি বড় স্পেসে গেলাম তখন আমার দোতলায় 11,000 স্কোয়ার ফিটে আমি শুধু স্যালন করলাম, আর 5তলায় 11,000-এ আমি আমার স্পা, জেন্টস মেন্স সেকশন আর জিম, মেয়েদের জন্য একটা জিম করলাম। তখন স্পা চারিদিকে শুরু হচ্ছে। আমাদের দেশে তখনও অতটা পরিচিত হয় নাই স্পার সার্ভিসটা। তো বাট ইন্টারন্যাশনালি দেশের বাইরে স্পা সার্ভিস খুব পপুলার হচ্ছিল। মানে সার্ভিসটা খুবই কমফোর্টেবল একটা সার্ভিস, যেটা ম্যাসাজের মাধ্যমে মানুষকে স্ট্রেস রিলিফ করতে হেল্প করে। তার সারাদিনের কষ্ট, সারাদিনের কাজ অথবা সপ্তাহের কাজগুলোর থেকে তাকে যে রিলিফটা দেয়, সেই এরকম একটা সার্ভিস। তো সেটা আমাদের মনে হচ্ছিল যে আমাদের দেশে ওই জন্যই দরকার। আমাদের দেশে এখন প্রচুর মেয়েরা কাজ করেন, অফিস করেন, তো তাদের জন্য এই সার্ভিসটা খুবই জরুরি ছিল, যে একটুখানি রিল্যাক্স করা, সব কিছুর বাইরে বের হয়ে একটুখানি নিজের মধ্যে থাকা, নিজেকে প্যাম্পার করা, এই সব কিছু চিন্তা করেই আমরা ভেবেছিলাম। তো আমাদের ভাবনাটা আমি বলবো যে সঠিক সময়েই ছিল, কারণ আমাদের স্পা শুরু করার পরে আমরা প্রচুর আমাদের মেম্বার পেয়েছি, প্রচুর মেয়েরা স্পেশালি খুবই পছন্দ করছিলেন সার্ভিসটা। এবং এর সাথে সাথে আমার আরেকটা ভাবনা ছিল, সেটা হলো যে হেলথ। কারণ বিউটি উইদাউট হেলথ বিউটি আসলে কিছু না। বিউটির পেছনে হেলথ থাকতেই হবে। যে যত হেলদি থাকবেন, তিনি ফিজিক্যাল হেলথের সাথে সাথে তার মেন্টালি তিনি স্ট্রং থাকবেন, এবং সেটারই আসলে রিফ্লেকশনটা আমরা বাইরের বিউটিতে দেখতে পাবো। তো সেই জায়গা থেকেই আমরা তখন ভেবেছিলাম যে একটা ভালো জিম দরকার মেয়েদের জন্য। তো সেখান থেকেই আমরা শুরু করলাম জিম। পার্সোনাল প্রথম যে একটা টোটাল একটা আন্ডার ওয়ান আমব্রেলা একটা টোটাল বিউটি সলিউশন। তো সেখান থেকেই আমরা জিমটাও শুরু করলাম। আর সব কিছু আসলে সেখান থেকেই শুরু, একটার পর একটা সব কিছুই বিউটি রিলেটেড। আর সেই সাথে আমরা যখন শুরু করলাম আমাদের ক্যানভাস ম্যাগাজিন, যেটার বয়স অলরেডি 20 ইয়ার্স হয়ে গেছে। তো ওই ম্যাগাজিনটা শুরু করার কারণও হলো যে পার্সোনা প্রচুর বাইরের ম্যাগাজিনের জন্য কাজ করতো। মানে আমরা যেহেতু বিউটি নিয়ে কাজ করছি, তো যেসব ম্যাগাজিনগুলোতেই বিউটি এবং লাইফস্টাইলের বিষয়গুলো থাকতো, সেখানে আমরা আমাদের বিউটির জায়গাটায় আমরা কাজ করতাম। তো সেই সময় আমার মনে হয়েছিল যে বিউটি নিয়ে তো আমরাও কাজ করছি, প্রচুর কাজ করছি সারাদিন। আমাদের তখন প্রচুর ফুটফল হতো সারাদিন আমাদের ফ্লোরে। আমার ওই 11,000-এও অনেক সময় কিউ থাকতো, যে বসে থাকতে হতো, সময় নিয়ে কাজ করতে আসতে হতো। তো সেই সময় আমার মনে হতো যে এত রকম কাজ করছি বিউটি নিয়ে, এগুলোকে ধরে রাখার জন্য একটা কিছু দরকার, আমার একটা আর্কাইভ হওয়া দরকার। তো সেই ভাবনা থেকেই ম্যাগাজিনের কথা ভেবেছিলাম, তখন থেকে ক্যানভাস শুরু করেছিলাম। বর্তমানে যেটা হয়েছে, আমরা যারাই প্রিন্ট মিডিয়াতে ছিলাম, তা আমরা এখন ডিজিটাল ফেস করছি। তো ওই চ্যালেঞ্জটা এখন এসছে। ক্যানভাসও মোটামুটি আমি চিন্তা করছি যে পুরোপুরি আমরা হয়তো ডিজিটালাইজেশনে চলে যাব। হ্যাঁ, আমি সারদা একাডেমিতে গিয়েছিলাম, ওনারাই আমাকে ইনভাইট করেছিলেন। এবং আমার এটার এক্সপিরিয়েন্সটা আমি বলবো যে টোটালি একটা ডিফারেন্ট, কিন্তু তাদের আগ্রহ এবং সবাই এত ইন্টারেস্ট নিয়ে দেখছিলেন, আমার কথা শুনছিলেন, এটা আমার খুবই খুবই ভালো লেগেছিল। এবং খুবই আমি প্রাউড হচ্ছিলাম ওই সময় যে ওনারা এত কঠিন একটা প্রফেশনে আছেন, ওনারা সবাই ট্রেনিংয়ের মধ্যে আছেন এবং সবাই অফিসার লেভেলের মানুষজন। ওনারা যে এত আগ্রহ নিয়ে আমার কথা শুনছিলেন এবং আমাকে অনেক সম্মানিত করেছিলেন ওখানে যাওয়ার পর, সেই অভিজ্ঞতাটা আমার লাইফের একটা, আমি মনে করি একটা সুন্দর অভিজ্ঞতা।
পুরুষদের সৌন্দর্য চর্চার ডিমান্ড এখন অনেক অনেক বেশি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় ছেলেদের যত আগ্রহ মেয়েদের যত আগ্রহ অলমোস্ট কাছাকাছি ছেলেদের আগ্রহ। কারণ ওনারা আগে যে সৌন্দর্য চর্চা করতে হয়, এটার যে যত্ন নিতে হয়, এটা টেক কেয়ার করতে হয়, এগুলো ওনারা কখনোই ভাবেন নাই। ওনারা জাস্ট হয়তো হেয়ার কাট করতেন, হেয়ার কাটের মধ্যে স্টাইলিং খুঁজতেন, কিন্তু এখন ওনারা জানেন যে এইসবের পেছনেও আসলে যত্ন নেওয়া উচিত ওনার স্কিনের, আসলে ওনার হাতে পায়ের যত্ন নেওয়া উচিত, ওনার হেয়ারের যত্ন নেওয়া উচিত, এবং সেগুলো তারা করেন। যত্ন নেওয়ার জন্য কি কি করতে হয়, প্যাডিকিউর ম্যানিকিউর করেন, রেগুলার ফেসিয়াল করেন। প্রোডাক্ট আসলে স্কিন কেয়ারের জন্য প্রোডাক্ট খুবই ইম্পর্ট্যান্ট। আমি মনে করি যে ভালো প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে যতটা উপকার পাওয়া যায়, প্রোডাক্ট যদি সঠিক না হয়, প্রোডাক্ট যদি ডেট এক্সপায়ার্ড হয়, অথবা প্রোডাক্ট যদি ফেক হয়, সেই ক্ষেত্রে ততটাই কঠিন ক্ষতি করে ফেলতে পারে মানুষকে। সেটা হেয়ার হোক, সেটা স্কিন হোক, সব কিছু সব জায়গাতেই। তো এখন আমাদের দেশে প্রচুর প্রোডাক্ট আসছে, প্রচুর বিভিন্ন দেশ থেকে আসছে। ইউরোপ থেকে আগে যেমন শুধু চায়না থেকে আসতো, এখন ইউরোপ, আমেরিকা থেকে আসছে, অস্ট্রেলিয়ান প্রোডাক্ট আসছে, কোরিয়ান, চাইনিজ তো আছে, সাথে কোরিয়ান, ইন্ডিয়ান অনেক রকম প্রোডাক্ট ঢুকছে দেশে। তো আমার মনে হয় এই জায়গাটাতে একটা নীতিমালায় আসা উচিত সরকার পক্ষ থেকে, যে কী প্রোডাক্ট ঢুকছে এবং কী প্রোডাক্ট সেল হচ্ছে সেগুলোর বিষয়ে খুবই সিরিয়াস আমার মনে হয় সিদ্ধান্ত নেওয়া উচিত এখন। কারণ হলো যে এত রকম প্রোডাক্ট, মানুষ খুবই কনফিউজ থাকেন যে কোনটা আসলে তার জন্য ভালো হবে, কোনটা নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত না। অনেক সময় আমি দেখেছি আমাদের দেশে মানুষদের কবে এক্সপায়ার্ড হবে সেটা চেক করেন না, এক্সপায়ারি ডেট না দেখে কিনে ফেলেন। তারপর অনেক সময় দেখা যায় যে একটা দেশের প্রোডাক্ট অন্য দেশের নামে বিক্রি হচ্ছে। এই বিষয়গুলো দেখা উচিত খুবই জরুরিভাবে, এবং যেটা কিনবেন স্কিন টাইপ দেখে, সেটা কোন দেশে তৈরি দেখবেন, এগুলো দেখবেন। আর আমার মনে হয় যে অনলাইন যেগুলো সেল হচ্ছে সেগুলোর ব্যাপারে আরও অনেক বেশি কেয়ারফুল হওয়া উচিত। যা অনেকগুলো ভালো সাইট আছে প্রোডাক্টের, যেগুলো দেখে কিনতে পারেন যারা আসলে অথেন্টিক প্রোডাক্টই আনছেন, হয়তো বা এজেন্সি নিয়ে আনছেন। সেগুলো বুঝে যদি কেনেন তাহলে ঠিক আছে। কিন্তু যদি যে কোনো প্রোডাক্ট কেউ খুব মার্কেটিং করছেন, সেটা দেখে আপনি কিনে ফেললেন, হেয়ার অ্যান্ড স্কিনের ক্ষেত্রে আমি মনে করি যে সেই রকম সিদ্ধান্ত না নেওয়া খুবই জরুরি। হোয়াইটনিং প্রোডাক্ট, তারপরে এই ধরনের কিছু প্রোডাক্ট যেটা খুবই ডেঞ্জারাস, আজকাল খুবই ইউজ হচ্ছে সেই প্রোডাক্টগুলো, যে প্রোডাক্টগুলো একসময় আপনার স্কিন ক্যান্সারের জন্য হতে পারে। তো সেই দিক থেকে আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে, আমার এই প্রফেশনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, হেয়ার মেকআপ এবং স্কিনের প্রোডাক্ট কেনার আগে আপনি 7 বার চিন্তা করবেন কোনটা কিনবেন কিনা, কোনটা কিনবেন এবং বুঝে কিনবেন। এই বিষয়গুলোতে আপনাদের সবারই আমার মনে হয় সচেতন থাকা উচিত। আর আমাদের দেশে এখন ভোক্তা অধিকার এই বিষয়টা নিয়ে কাজ করছেন, তো কিন্তু আমার মনে হয় এই জায়গায় আরও স্ট্রং হওয়া উচিত। কারণ প্রচুর প্রোডাক্ট দেশের বাইরে থেকে আসছে। আমরা যারা বিউটি বিজনেসে আছেন, বিউটি সার্ভিসে আছেন, যারা ঢাকার বাইরে আছেন, অনেকেই কিন্তু না বুঝে প্রোডাক্ট কিনে ফেলছেন, কারণ ওনাদের হাতের কাছে যেটা পাচ্ছেন কিনছেন। তো এই জায়গাগুলোতে যদি সঠিক পলিসি নেওয়া যায় সরকারের পক্ষ থেকে, সেটা আমাদের সবার জন্যই, আমরা সবাই উপকৃত হব। বাংলাদেশে আগে আসলে আমরা যখন শুরু করেছি, আমাদের শেখার কোনো জায়গাই ছিল না। তো আমাদেরকে বাইরে থেকে শিখে এসে কাজ শুরু করার কোনো সুযোগ ছিল না। তো আমরা পুরোপুরি মুখোপেক্ষী ছিলাম সেই দিকে। বাট এখন যেটা হয়েছে, এখন প্রচুর স্কুল আছে, বিউটি স্কুল আছে, অনেক প্রশিক্ষণ দিচ্ছেন, অনেকে সুন্দর প্রশিক্ষণ, ভালো প্রশিক্ষণ দিচ্ছেন। এবং 2007 থেকে আমাদের পার্সোনা একাডেমি আছে। আমরা কন্টিনিউয়াসলি এই কাজে যুক্ত আছি, প্রশিক্ষণ, এবং বেশ আমাদের প্রশিক্ষণের
যথেষ্ট সুনামও আছে, আমাদের অনেক স্টুডেন্ট বেরিয়েছে এই একাডেমি থেকে। এটা ছাড়াও এখন অনেকগুলো স্কুল তৈরি হয়েছে যারা খুব ভালো কাজ করছেন প্রশিক্ষণের জায়গায়। আর গভর্নমেন্ট থেকে এখন অনেক রকম প্রশিক্ষণের ব্যবস্থা করছেন, এনএসডিএ আছে, যুব উন্নয়ন আছে, এই ধরনের জায়গা থেকে প্রচুর প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে একদম রুট লেভেলে। যেটা করছেন বিউটিতে যারাই আগ্রহী আছেন তাদের জন্য ফ্রি অফ কস্ট অনেক ট্রেনিংয়ের ব্যবস্থা হচ্ছে। আর আমরা অনেক সময় আবার বাইরে থেকে ইনস্ট্রাক্টর এনেও আমরা প্রশিক্ষণ দিচ্ছি, আমাদের মেয়েদের জন্য দিচ্ছি এবং আমাদের পার্লারের জন্য করছি। পার্সোনাল আমাদের 12টা ব্রাঞ্চ আছে, আমাদের 2টো ব্রাঞ্চের সাথে আমরা জিম রাখতে পেরেছি। সব জায়গায় আসলে জিম দেওয়া সম্ভব হয়নি, কারণ জিমের জন্য একটা বড় স্পেস দরকার হয়। আর অনেক জায়গায় আমরা ডিমান্ডটাও চিন্তা করি যে জায়গাটায় ডিমান্ড আছে জিমের সেই সব জায়গাগুলোতে করা। এই কারণে সব জায়গায় এখনও হয়ে ওঠে নাই। স্পা আছে সব জায়গাতেই। ডেইলি রুটিন হিসেবে সুস্থতার জন্য আমি প্রথম যেটা বলবো সেটা হলো ডিসিপ্লিন। সেটা হলো যে আমার খাবারের তালিকায় ডিসিপ্লিন থাকতে হবে, আমার মানে লাইফস্টাইলের প্রতিটা জায়গায় আমার কাজের একটা সময়সীমা থাকতে হবে, আমার ঘুমের একটা টাইম থাকতে হবে যে আমার 8 ঘন্টা 7 ঘন্টা ঘুমাতেই হবে। তারপর আমি কাজ করব 5 ঘন্টা বা 6 ঘন্টা। তারপর আমার প্রতিদিন সকালবেলা উঠে একটুখানি এক্সারসাইজ করা, সেটা আমি আর কিছু না হোক যদি আপনি হাঁটতেও পারেন 30 থেকে 35 মিনিট হাঁটবেন, কারণ একদম এক নাগারে হাঁটতে হবে। হেঁটে টায়ার্ড হয়ে যেতে হবে, এইভাবে হাঁটতে হবে, আস্তে আস্তে, শুধু নর্মালি হাঁটলে হবে না। খাওয়া দাওয়ায় সেরকম তেল ঝাল অ্যাভয়েড করে রেড মিট কমিয়ে, সুগার অ্যান্ড কার্ব যত বেশি কম খেতে পারি ততই শরীর সুস্থ থাকবে। যত কমানো যায়, পারলে হয়তো একবেলাও না খেলেও ভালো কার্বটা। আর এছাড়া আমি বলবো যে মেডিটেশন খুব ইম্পর্ট্যান্ট জীবনে। কিছুটা সময় নিজের সাথে থাকা, একদম কুল ডাউন হয়ে একদম নিজের ভেতরে ঢুকে যাওয়া, প্রেজেন্টে থাকা। আমার অতীত যেটা চলে গেছে আমার হাতের বাইরে, ফিউচার আমি জানি না আমার কি হবে। তো আমাকে আমার মধ্যে প্রেজেন্টে থাকতে হবে যে আমার এখন কি আছে, এখন কি হচ্ছে, এই মুহূর্তে কি হচ্ছে, সেই জায়গাটায় থাকা। এছাড়াও আমি আরও কিছু বলতে চাই, যেগুলো যে নিজেকে প্যাম্পার করা, নিজেকে একটু আরাম দেয়া। আপনি যখন কোনো স্যালনে যাবেন, আপনি যখন কোনো একটা সার্ভিস নেবেন, সেই সময়টা কিন্তু আপনার সময়, সেই সময়টা আপনি আপনার ভেতরে থাকেন, আপনাকে নিয়ে ভাবেন। স্পাতে অনেক রকম সার্ভিস আছে, সেটা মাসাজ ছাড়াও ফুট মাসাজ আছে। যেমন পায়ে অনেক পেইন হচ্ছে, আপনি খুব সুন্দর একটা ফুট মাসাজ নিলে নার্ভ ধরে ধরে আমাদের যে স্পা, সেই স্পা আমরা শুরু করার আগে ব্যাংককের আছে মাহিডোনা ইউনিভার্সিটি, যেখানে শুধুই স্পার ক্লাস হয়। তো সেখান থেকে টিচার এনে আমরা 2 মাস আমাদের মেয়েদেরকে একেবারে অ্যাপার্টমেন্টের মধ্যে বন্ধ করে নিয়ে, মানে সকালে তারা ঢুকতো, খাওয়া দাওয়া স্যালারি সব কিছু আমরা দিতাম। সকালবেলা তারা ঢুকতো, সকাল থেকে টানা ওনাদের ট্রেনিং তো আবার অন্যরকম, মানে ট্রেনিংয়ের সময় কোনো কিছু অন্যদিকে অ্যাটেনশন দেওয়া যাবেই না, ফোন টোন কোনো কিছু ছাড়া। তো ওইভাবে আমরা তাদেরকে 2 মাস ট্রেনিং করি। আমরা যে এরকম মেয়েরা ঢুকেছিল সুন্দর এরকম করে, মানে একদম থাই স্টাইলে সাদিকা বলার মতন করে বের হয়েছে, মানে এমন ট্রেনিং ছিল সেগুলো। তো ওনারা ওদেরকে ট্রেনিং করিয়েছিল যে কোন কোন ভেইনে, কোন কোন নার্ভে টাচ করতে হবে, কোন জায়গাগুলোতে প্রেশার দিতে হবে, কোন কারণে, ফুট ম্যাসাজের জন্য কোনটা, বডি ম্যাসাজের জন্য কোনটা, হেডেক হলে কোনটা, শোল্ডার ম্যাসাজ, এগুলো সব কিছু ওনারা করে দিয়ে গেছেন। আপনি যদি একটা ম্যাসাজ নেন, আপনি নিজেকে নিজে থ্যাঙ্কস দিবেন যে একটা ভালো ডিসিশন নিয়েছি, একটা ম্যাসাজ নিলাম। তো এগুলো থেকে যেটা হয়, টোটালি রিল্যাক্স করে দেয় একটা মানুষকে। একদম স্টিফ হয়ে স্ট্রেসড হলে কিন্তু আমরা একটু হয়ে যাই। ওইভাবে আপনি গিয়ে যদি একটা ম্যাসাজ নেওয়ার পরে আপনাকে এত রিল্যাক্স করে দিবে, আপনার তখন কি ভালো লাগবে, শান্তি লাগবে। আর এছাড়া যদি আলাদা শুধু সময় নাই, শুধু একটা হেড ম্যাসাজ অথবা শোল্ডার ম্যাসাজ অথবা ফুট ম্যাসাজও যদি করে, তাহলেও কিন্তু শরীরটা অনেক রিল্যাক্সড হয়ে যায়। তারপরে অনেক পেইনের ম্যাসাজ আছে,
যে ব্যাক পেইন হয়, যাদের শোল্ডার পেইন হয়, সেগুলোর আলাদা আলাদা ম্যাসাজ আছে। তারপরে ম্যাসাজের পরে যদি স্টিম নেয়, সেটা শরীরকে আরও ঝরঝরে করে দেয় একদম। এরকম অনেক কিছু সুন্দর সুন্দর সার্ভিস আছে। আমার এই পেশায় এখন আমি দেখছি যে কেউ যদি কর্মী হতে চান তারও যেমন সুযোগ আছে, কেউ যদি উদ্যোক্তা হতে চান তারও প্রচুর সুযোগ আছে। আর প্রফেশন হিসাবে এটা খুব সুন্দর একটা প্রফেশন এবং অনেক সুযোগও আছে এখানে কাজ করার। তো সেই জন্য আমি এনকারেজ করি যারা নতুন আসতে চান যে আপনারা আসেন, কিন্তু এর মধ্যে শুধু আমি আপনাদেরকে এটাই বলবো যে কাজটা পুরোপুরি জেনে বুঝে আপনাকে আসতে হবে। আপনি যদি মনে করেন আপনি একটা স্যালন দিবেন, কিন্তু কাজ করবে সব কিছু মেয়েরা, আপনার যারা সহকর্মী থাকবেন তারাই সব কাজ করবেন, আপনাকে না জানলেও হবে, এই জায়গায় একটা ভুল হবে। কারণ হলো যে কাজ আপনি কারো হেল্প নিয়ে করাতে পারবেন, কিন্তু কাজটা আপনাকে জানতেই হবে, আপনাকে পুরো কাজটা বুঝতে হবে, কারণ তা না হলে কাজের ভুল কোথায় হচ্ছে আপনি ধরতে পারবেন না। কাজের দক্ষতা এখন আমাদের দেশে যারা করছেন তারা কোনো অংশে কম না। আমি মনে করি যে কোনো আশেপাশে যে কোনো জায়গার সাথে তারা কম্পিটিশনে যেতে পারেন, যারা সত্যি দক্ষতা নিয়ে কাজ করছেন তাদের কথা বলছি। আর অবস্থানটা যদি বলি, অবস্থানটা তো আমরা অনেক পরেই শুরু করেছি। আমাদের আশেপাশে অন্যান্যরা যখন শুরু করে দিয়েছেন অলরেডি বিউটি বিজনেসে, তারা দেশ ব্র্যান্ডিং করতেন, দেখা যায় যে বিউটি নিয়ে। তো আমরা ওই সব জায়গায় তো এখনও যেতে পারি নাই। আর আমরা শুরুও করেছি একটু দেরিতে, কিন্তু অন্যান্য দেশে বিউটিকে যেভাবে মানে সব দিক থেকে যেভাবে একটা সম্মানজনক প্রফেশন হিসাবে নেওয়া হয়েছে, সেটা আমি বলবো যে সরকারিভাবে তাদের যেভাবে তাদেরকে সম্মানিত করা হয়, আমরা আমাদের দেশে আসলে ওই জায়গাটা এখনও পাইনি। আর যেমন আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, বিউটি অ্যাসোসিয়েশন, এটাই সরকারের অনুমোদন প্রাপ্ত একমাত্র অ্যাসোসিয়েশন। তো সেখানেও আমরা দেখেছি যে আমরা অনেক চেষ্টা করে শিল্পের মর্যাদাটা পেয়েছিলাম, কিন্তু সেটা আমাদের আসলে চিঠির মাধ্যমেই রয়ে গেছে। আমরা সেখান থেকে কোনো রকম মানে শিল্প হিসাবে কোনো সুযোগ সুবিধা কখনোই পাইনি। তো বাংলাদেশে ইউনিক কি হতে পারে সেটা যদি বলতে হয়, তাহলে আমি বলবো যে আমাদের সৌন্দর্যটা তো আসলে একটা শ্যামলা মেয়ের যে বিউটি, সেই বিউটির সাথে সুন্দর একটা শাড়ি তাকে পরানো যায়, সেই সাথে সেই ধরনের একটা স্টাইলিং করা যায়, যদি আমি একদম আমার বাংলাদেশি সৌন্দর্যের কথা চিন্তা করি। আর এখন এটা বলা যায় যে আমি বাঙালি সৌন্দর্যের সাথে আমি আরও মিক্স করে এই দেশ ওই দেশ মিলিয়ে আমরা একটা সুন্দর ট্রেন্ডও তৈরি করতে পারি। শুধু একটা ধারণার মধ্যে না থেকে যদি আমরা এটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আরও একটা অন্যরকম ডিফারেন্ট ধারণা তৈরি করতে পারি, সেখানেও আমাদের বাঙালি সৌন্দর্যকেই ধরে রেখেই করা যাবে। আমাদের ঐতিহ্যকে ধরে রেখেই শুধু যে শাড়িটাকে আমরা ডিফারেন্টভাবে পরাতে পারি, আমরা শাড়িটাকে অন্যরকম ড্রেস হিসাবে পরাতে পারি। তো সেই ক্ষেত্রে আগে যেমন আমরা শুধু কপালে টিপ দিয়ে চোখে কাজল দিয়ে সাজতাম, কিন্তু এখন আমরা তো সাজিয়ে একেবারে ওয়েস্টার্ন স্টাইলেই আমরা মেকআপটা নিয়ে থাকি, কিন্তু সেই মেকআপটাও আমাদের শাড়ির সাথে ম্যাচ করে যাচ্ছে। তো আমার মনে হয় যে একেবারে কালচারের থেকে দূরে না চলে গিয়ে কালচারকে ধরে রেখেও ওয়েস্টার্ন করে নিজেকে তৈরি করা যায়, এবং পৃথিবীর যা কিছু ভালো সেগুলোর সাথে মিক্স করে আমরা আমাদের কালচারকেও আরেকটু অন্যরকম ডিফারেন্ট লুকে নিয়ে আসতেও পারি।